স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশবাসীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলায় বিজয় দিবসের নির্ধারিত ভেন্যুতে জাতীয় পতাকা হাতে শপথে অংশ নিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। দেশবাসীকে নিয়ে শপথ পাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। নির্মম বুলেটের আঘাতে থানায় কর্মরত অফিসাররা এই বার্তা সংগ্রাম পরিষদের নেতাদের হাতে সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আমার কণ্ঠে কণ্ঠ মিলাবেন এবং পাঠ করবেন। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন। এই দিন সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় রাজধানী ঢাকার ভোর। কুয়াশার চাদর ভেদ করে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বেজে ওঠে বিউগলের সুর। ৭১-এর রণাঙ্গনের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে বোন শেখ রেহানাকে নিয়ে পরিদর্শন বইয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে নিজের অভিব্যক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার পরপরই তা উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। পতাকা আর ফুল হাতে ঢল নামে জনতার। বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্রোতধারা এসে মিশছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের প্রত্যাশা যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিল, সে লক্ষ্য পূরণে সবাই যেন দায়িত্বশীল থাকেন। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যেন দেশ এগিয়ে যায় সমৃদ্ধির দিকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বিজয়ের ৫০ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ভোর থেকেই শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আসেন বীর মুক্তিযোদ্ধা সহ তরুণ প্রজন্ম। এ সময় দুর্নীতিমুক্ত ও গতিশীল বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা জানান তরুণরা। তবে উন্নয়নের দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে বলে দাবি বীর মুক্তিযোদ্ধাদের। এক অন্যরকম ভোর। বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে তাই মানুষের ঢল। সকাল ৭টার পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেয়া ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে আগতরা জানান ৫ দশকে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ চমকে দিয়েছে সারা বিশ্বকে। সেই সাথে তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখন দেশ।
কৃষিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, অবকাঠামোতে বিশ্বমানের গিয়েছি, আমাদের মহাকাশে এখন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘোরে। জঙ্গি মুক্ত হবে, গুজবকারী মুক্ত হবে, দর্শন মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে। যে স্বপ্নে নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বপ্নের ধারায় অব্যাহত রেখে আগামী দিনে যাচ্ছি। শ্রদ্ধা জানাতে আসেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও। দেশকে দুর্নীতিমুক্ত ও গতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের কণ্ঠে। ৭১ সালে যেমন আমরা দেখেছিলাম ইয়াংরাই যারা হচ্ছে নতুন প্রজন্ম হচ্ছে দায়িত্ব নিয়েছিল, এবারও নতুন প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে। আমরা বাংলাদেশের প্ল্যাটফর্ম বা স্টেজ ইউজ করে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ডোমিনেট করব, আমাদের নতুন প্রজন্ম এখন এটাই ভাবে। এছাড়া শহীদদের ফুল দিতে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। 50 বছর আগে যে বাংলাদেশকে তারা দেখেছেন, উন্নয়নের দিক থেকে এখন এর চেয়ে অনেকটাই এগিয়েছে বলে মন্তব্য মুক্তিযোদ্ধাদের। এই দেশকে আগায় নেয়, আমরা যে যতটুকু দেখে গেছি আরো যেন উন্নত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তারা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে ইতিহাস চর্চা করতে হবে, ধর্মীয় উগ্রতা বন্ধ করে বাড়াতে হবে নারীর মর্যাদা। ব্যবস্থাপনার প্রতি যেন শ্রদ্ধাশীল থাকে এবং নিজে নিজে যদি শৃঙ্খলা অনুসরণ করি, শৃঙ্খলা মানি, নিয়ম নীতি অনুসরণ করি, তাহলে সমাজের অনেক অর্জন, সেই অর্জনগুলো অর্থবহ হয়। স্মৃতিসৌধে মুক্তমঞ্চের পাশে শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। পাশাপাশি আর্ট ক্যাম্পে যোগ দেন দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা। তাদের ক্যানভাসে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ ও আগামী দিনের বাংলাদেশের চিত্র। রক্তঝরা সংগ্রামের পথ বেয়ে এসেছে স্বাধীনতা। ছুটে চলার এই 50 বছরে দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে দিয়েছে কৃষক শ্রমিক। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে সমৃদ্ধির স্বপ্নে চোখ রাখা বাংলাদেশ জানান দিচ্ছে, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। বিজয় দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গী হলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন তারা। এ সময় বাংলাদেশের 50 বছরের অর্জন ও সক্ষমতার চিত্র ফুটে ওঠে বর্ণিল আয়োজনে। আকাশ থেকে নেমে আসছে প্যারাট্রুপারের দল। অত্যাধুনিক সামরিক বিমান তার সক্ষমতা দেখিয়ে মিলিয়ে যাচ্ছে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর স্থলে সামরিক বাহিনীর সদস্যদের দৃপ্ত পদভারে মুখরিত হচ্ছে চারিদিক। মহান বিজয় দিবসের সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজে এভাবেই সমরশক্তি প্রদর্শন বাংলাদেশের। এতে তুলে ধরা হয় এক যুগে বদলে যাওয়া উন্নয়নের চিত্র। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে ভিভিআইপি গ্যালারিতে বসে এই কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর আগে অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে অভিবাদন মঞ্চে এসে দাঁড়ান রাষ্ট্রপতি। তিনি অভিবাদন মঞ্চে দাঁড়াতেই বেজে ওঠে জাতীয় সঙ্গীতের মূর্ছনা। প্যারেড পরিদর্শন শেষে শুরু হয় বিজয় দিবসের কুচকাওয়াজ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই প্রথম কুচকাওয়াজে অংশ নেন ভারত, ভুটান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও মেক্সিকোর সশস্ত্র বাহিনীর সদস্য এবং জাতিসংঘের একটি কন্টিনজেন্ট। এবারের আয়োজনে বিমান বাহিনী সহ নানা বাহিনী ও সংস্থার এভিয়েশন ইউনিট ফ্লাইপাস্ট করে রাষ্ট্রপতিকে সালাম জানায়। সবশেষে মনোজ্ঞ অ্যারোমেটিক শো প্রদর্শন করে বিমান বাহিনী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 50 বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা এখনও সক্রিয় থেকে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, স্বাধীনতার এত বছর পর রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বড় লজ্জার। বিজয় দিবসের আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। বিজয়ের 50 বছর উদযাপনে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করল আওয়ামী লীগ। সকালে ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তিনি বলেন, স্বাধীনতার 50 বছরে এদেশের সবচেয়ে বড় অর্জন, আজ সব সূচকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা
এখনও সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জাতির পিতার কন্যার নেতৃত্বে বাংলাদেশ সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত অপশক্তিকে পদদলিত করে, সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে আমরা পৌঁছাতে পারি। এদিকে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানায় বিএনপি নেতাকর্মীরা। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 50 বছর পরেও স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ হয়নি। জনগণকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করব এবং একটা মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মন্তব্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার সবচেয়ে বড় প্রাপ্তি এদেশ স্বাবলম্বী হয়েছে। 50 বছর দাঁড়িয়ে দেশকে আরও এগিয়ে নিতে দলবাজি, দুর্নীতি, বৈষম্য দূর করতে হবে। সমৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছাতে হলে বৈষম্যটা দূর করতে হবে, দলবাজি দুর্নীতি ধ্বংস করে দিতে হবে। এখনো যারা পাকিস্তান নিয়ে স্বপ্ন দেখে, সামনের দিকে এগোতে হলে তাদেরকে বাদ দিয়েই এগোতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দলগুলোকে পরমত সহিংস হওয়ার বিকল্প নেই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তারা বুঝতে পারেনি বুলেটে বঙ্গবন্ধুর আদর্শ মুছে দেয়া যায় না। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের আয়োজনে তিনি একথা বলেন। এদিকে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে এবং আগামীতে নতুন নতুন দ্বার উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে স্বাধীনতার সুফল জনগণের গুড় দোড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বাংলাদেশ ভারত ভাষা ও সাংস্কৃতিক মেলবন্ধনে আবদ্ধ। প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশকে প্রাধান্য দেয়া হয়। তরুণকালে বঙ্গবন্ধুর আদর্শ আমাকে উৎসাহিত করত। র্যাব কর্মকর্তাদের উপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে ঢাকার আহ্বানে ওয়াশিংটন সারা ইতিবাচক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ প্রসঙ্গে একথা জানান তিনি। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মার্কিন প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত জনগণ পছন্দ করেনি। সম্প্রতি র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিব্রত ঢাকা। এ অবস্থায় বুধবার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাতে ফোন করলেও 30 মিনিটের এই আলাপের কেন্দ্রবিন্দুই ছিল মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গ। দুর্নীতি ধরা না বলেই বাংলাদেশের জনগণের এদের প্রতি আস্থা আছে। দে হ্যাভ লট অফ কনফিডেন্স অন র্যাব। আপনার দেশে অনেক জায়গাতে অন্য কোনো ফোর্স নিয়োগ করার পরে সেই যারা ভুক্তভোগী তারা বলে আপনি র্যাবকে বলেন, র্যাব হলেই সব ঠিক। এইরকম একটা প্রতিষ্ঠান তাকে আপনারা স্যাংশন করেছেন, এইটা আমাদের দেশবাসী পছন্দ করেন। জঙ্গি সন্ত্রাসবাদ দমনে যে বৈশ্বিক নীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, র্যাব সে ধরনেরই কাজই করছে বলেও অ্যান্টনি ব্লিংকেনকে জানান আব্দুল মোমেন। বলেন, বাংলাদেশের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সিদ্ধান্ত নেয়ার আগে মার্কিন প্রশাসনের উচিত ছিল আলোচনা করা। আমাদের জন্য বেশ অসুবিধা বলেন যে শুনেন, আমরা উইল মিট সুন, আমরা একাধিক ডায়ালগ করব এবং আমরা আমাদের সমস্যাগুলো উইল ট্রাই টু হ্যান্ডেল। হি ওয়াজ ভেরি পজিটিভ, আই শুড সে, এবং আমার খুব পছন্দই হয়েছে বলতে হবে। আগামী বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের 50 বছর পূর্তিতে দুদেশের সহযোগিতা এগিয়ে নেবার বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ আছেন। চিকিৎসকরা তাঁকে আরও 2-3 দিন হাসপাতালে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গঠিত মেডিকেল বোর্ড সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে কথা জানান। গত মঙ্গলবার নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তিনি বিএসএমএমইউতে যান। পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। সংবাদের এই অংশে থাকছে বিজয়ের 50 বছর পূর্তিতে দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ। এই আয়োজনের মধ্য দিয়ে শেষ করব এখনকার সংবাদ, আজকের সংবাদ সন্ধ্যা। তলাবিহীন ঝুড়ির তকমা মুছে স্বাধীনতার 50 বছরে উন্নয়নের উদাহরণ এখন বাংলাদেশ। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমানতালে এগিয়েছে বেসরকারি খাতও। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি, সেখানে কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে তারা মহিরুহ হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ মেঘনা। নতুন নতুন কারখানা করাই তার নেশা। সব মিলিয়ে কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে 50-এ, চালুর অপেক্ষায় আরও 5টি। কর্মী বাহিনী 35,000-এর, বার্ষিক টার্নওভার প্রায় 30,000 কোটি টাকা। অথচ তার কর্মজীবন শুরু হয় মাত্র 175 টাকা বেতনে। বলছি দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ মেঘনা ও তার চেয়ারম্যান মোস্তফা কামালের কথা। মেধার শ্রমে দেশের শিল্পায়নে তিনি যুক্ত করেছেন নতুন মাত্রা। নদীকেন্দ্রিক শিল্প এলাকার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের মেঘনা ঘাট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে মেঘনার পাড় ঘেঁষে বিস্তীর্ণ এলাকায় হয়েছে শিল্প কারখানা। কাঁচামালের চাহিদা পূরণ আর উৎপাদনের গতিতে মুখর এখানকার প্রতিটি মুহূর্ত। বিশাল এই এলাকার পট পরিবর্তনের শুরু 32 বছর আগে মোস্তফা কামাল নামে এক তরুণের হাত ধরে। দাঁড়াইয়া দেখতেছিলাম, একজন লুঙ্গি পরা লোক আসে, স্যার আমাদের এই আপনার বোধহয় জমি দেখতেছেন, সব আমার আত্মীয় স্বজন, চাষা বা বাজাদের, কোনো সমস্যা নেই এলাকায়, স্যার স্যার আসেন। তা আমি আমার শহরে গাড়ির ঠিকানা দিয়ে আসলাম দোকানের। কেনা যখন শুরু করি তখন এখানে একদম রাস্তার পাশে, রোডের পাশে, ঢাকা চিটাগং হাইওয়ের পাশে 15,000 টাকা বিঘা। আর এখানে যেখানে দেখবেন সুগারে 5,000 টাকা বিঘা, কিন্তু বলছে ওখানে ওদের জমি স্কেলার, যে এখানে না কিনলে আমি ওটা দিব না, আমরা এখানে এই এলাকায় বেশি যেতে চাই। তো ওইভাবে আমাদের এখানে জমি কেনা শুরু। 2006 প্রথম ইন্ডাস্ট্রি করি এই এলাকায়। রাস্তা ছিল আপনি 10-12 ফিট। তারপর এই রাস্তাটা আব্দুল মোমেনকে দিয়া আমি চিটাগং রোড থেকে এই পর্যন্ত 10 কোটি টাকা দিয়ে করাছি আপনার রোডটা। বছরের অভিজ্ঞতা আর স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন সয়াবিন তেলের কারখানা। নিরলস শ্রম আর অসীম সাহসিকতায় বদলেছেন অবহেলিত চরাঞ্চলের চেহারা। এখানে মানুষজন তরি তরকারি, ফল ফ্রুট, আমরা যখন ফেরি থামতো তখন তরি তরকারি, ফল ফ্রুট বিক্রি করতো। তারপরে সকালবেলা অনেক মাছ উঠতো, এখানে মাছ বিক্রি হতো। ইম্পোর্টেড মাছ হয় না, রেখে দিয়ে বলতো তাজা মাছ ধরছি এখানে। তো সেখান থেকে এই এলাকা কোথায় আসছে, দেশের বিবর্তন কিভাবে হয়েছে। আর কেউ কেউ তো এই এলাকায় দুবাইয়ের সাথে মিলেছে, যে দুবাই যত তাড়াতাড়ি র্যাপিড বিল্ড আপ হয়েছে, এই এলাকায় এইভাবে র্যাপিড বিল্ড আপ হয়েছে। আমি আসছি, বসুন্ধরা গ্রুপ আসছে, মাগুরা গ্রুপ আসছে। তেলের পর একে একে চিনি, আটা, ময়দা, লবণ, চাল, ডাল, মশলা থেকে শুরু করে গড়েন নানা নিত্যপণ্যের কারখানা। পরে আসেন কাগজ উৎপাদনে। আমরা ইন্ডাস্ট্রিয়াল পেপার, রাইটিং পেন, প্রিন্টিং পেপার, টিস্যু পেপার, মানে যে ধরনের পেপার আছে সব ধরনের আমরা তৈরি করি। ইন্ডাস্ট্রিয়াল পেপারে আমরা হচ্ছে লিডিং কোম্পানি। আমরা প্রায় বছরে 80 থেকে 90 হাজার টন কাগজ তৈরি করি।
50 বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপের ব্যবসা বিস্তৃত খাদ্যপণ্য থেকে সিমেন্ট, স্টিল, অ্যাভিয়েশন, আর্থিক, প্রিন্টিং, প্যাকেজিং, স্টেশনারি, আবাসন, জ্বালানি, পরিবহন সহ নানা খাতে আছে 50টি কারখানা। ওনার বড় প্রজেক্ট হয়ে আসলো এডিবল ওয়েল থেকে নেক্সট আসলেন উনি সিমেন্টে এসছেন, মাঝে সিমেন্টে এসছেন, পিপি ব্যাগ লাগবে সিমেন্টের জন্য, পিপি ব্যাগসে গেছেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ উনি প্রসিড করছেন। বেসরকারি খাতে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের সফল রূপকার মোস্তফা কামাল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানা রয়েছে অস্ট্রেলিয়ার টিআইসি, জাপানের সাকাতা, সুইজারল্যান্ডের সিকা, নরওয়ের জতুন, জার্মানির সিগওয়ার্ক সহ 9টি বিদেশি কোম্পানির। সব মিলিয়ে এখানে কারখানা আছে 23টি। এখন স্বপ্ন কুমিল্লায় আরও বড় অর্থনৈতিক অঞ্চল করার। অনেক বিদেশি কোম্পানি কিন্তু ইনভেস্ট করছে এবং অলরেডি কয়েকটা কোম্পানি চালু হয়ে গেছে এবং আরও কয়েকটা কোম্পানি চালু হবে। কৈশোরে চাকুরিজীবী বাবা সাইকেলের আবদার মেটাতে না পারায় অভিমানে বাড়ি ছাড়েন মোস্তফা কামাল। পুরান ঢাকায় এসে চাকুরি নেন 175 টাকা বেতনে। 2 বছর পর পুরনো মাইক্রোবাস কিনে ব্যবসা শুরু করলেও আসেনি সাফল্য। তারপর টং দোকানে শুরু ভোগ্যপণ্যের ব্যবসা। ব্যর্থতা এসেছে, তবে হাল ছাড়েননি। শুরুতে অ্যানালগ, তারপর সেমি অটোমেটেড থেকে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় যায় মেঘনা গ্রুপ। দেশের প্রায় 50% পরিবার তাদের ফ্রেশ ব্র্যান্ডের কোনো না কোনো পণ্য ব্যবহার করে। শুধু আমদানি নির্ভরতা কমানো নয়, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, জাপান সহ বিশ্বের 11 দেশে পণ্য রপ্তানি করেন তারা। মেঘনার 32 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি গত 1 দশকে। এ সময়ে 2 অর্থনৈতিক অঞ্চল ও কারখানার আধুনিকায়নে বেড়েছে বিনিয়োগ, কর্মসংস্থান 2। এখন তারা মনোযোগী 3,500 কোটি টাকা ব্যয়ে প্লাস্টিক পণ্যের কাঁচামাল তৈরির কারখানা নির্মাণে, যেখানে সরাসরি কর্মসংস্থান হবে 1,500। রপ্তানিযোগ্য সিরামিক পণ্য উৎপাদনের কাজও চলছে পুরো দমে। একক লাইনের সর্ববৃহৎ এই কারখানায় কর্মসংস্থান 800 লোকের। $100 কোটি এসব কোম্পানি গড়ে ওঠার পেছনে সরকারের নীতি সহায়তার অবদানও কম নয়। বন্ডেড সহ নানা রকম শুল্ক সুবিধা দেয়া, ব্যবসার পরিবেশ উন্নয়ন, জ্বালানি ও অবকাঠামো সুবিধা নিশ্চিতে অবদান রেখেছে সরকার।